দিন যত যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি। সেনাবাহিনী কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের কোনো অংশ নয়, এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে। তার কারণ জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞার খবরটি আসলো এবং কেন যুক্তরাষ্ট্র এটি নিষেধাজ্ঞাটি আরোপ করলো? এবং এই আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমি যে কথাগুলো বললাম, এটা একটা অবান্তর। আল জাজিরাও এই ধরনের একটা অসত্য একটা অভিযোগ এনেছিল ইকুইপমেন্ট সেনাবাহিনীর ক্রয়ের ব্যাপারে এই ধরনের। এখানে আমি সেটি দেখছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রিয় দর্শক, শুধু তার উপরই নিষেধাজ্ঞা দেয়নি, তার পরিবার সহ সকলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কেন সেই নিষেধাজ্ঞা দিয়েছে তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। এছাড়াও এই নিষেধাজ্ঞা নিয়ে জেনারেল আজিজ নিজেই মুখ খুলেছেন এবং তিনি কি বলেছেন তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই সেটা জানতে পারবেন। প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। যে ভিডিওর শুরুতেই কিছুটা অংশ দেখেছেন। ভিডিওগুলো দেখার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। দিন যত যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি। সেনাবাহিনী কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের কোনো অংশ নয়, এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে। তার কারণ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি হবে। এই যে জেনারেল আজিজ আহমেদ দুর্নীতি করেছেন বা ক্ষমতার অপব্যবহার করেছেন, সে প্রসঙ্গে ভয়ঙ্কর অদ্ভুত শব্দটা আমাকে বলতে হচ্ছে যে তিনি যে মন্তব্যটি করেছেন, তিনি বলেছেন যে যেহেতু জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান, এটা সেনাবাহিনীর বিষয়, এ বিষয়ে কিছু বলতে চাই না। কেন এটা শুধু সেনাবাহিনীর বিষয়? সেনাবাহিনী কি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নয়? এবং আমরা তো জানি সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় আমাদের দেশের সাধারণত প্রধানমন্ত্রীর হাতে থাকে, প্রধানমন্ত্রীর শাসিত সরকার গঠন হওয়ার পর থেকে। এবং এই যে আজিজ আহমেদ, তিনি কি প্রজাতন্ত্রের কর্মচারী নন? আমরা কিভাবে বিষয়টিকে ট্রিট করব? আর তিনি যে বললেন যে এটি সেনাবাহিনীর বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের বিবৃতিটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, শুধুমাত্র কি সেনাবাহিনী শব্দটাই আছে নাকি সরকার সংশ্লিষ্ট আরও বিভিন্ন শব্দ আছে? আপনারা এই নিউজটি এরই মধ্যে পড়েছেন, জেনেছেন। তারপরও মার্কিন ওয়েবসাইটে যে বিবৃতিটি প্রকাশ হয়েছে, শুধুমাত্র আলোচনার জন্য আমি আরেকবার আপনাদের সামনে পড়তে চাই অংশ বিশেষ। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের যে বিবৃতি, সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কাজ পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের জন্য এর বিনিময়ে ঘুষ নিয়েছেন। এখানে আরও বলা হচ্ছে যে আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবহার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান বা বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এখানে সেনাবাহিনী শব্দটা কতবার উচ্চারণ হয়েছে আর সরকার শব্দটা কতবার উচ্চারণ হয়েছে, গণতন্ত্র বা শক্তিশালী প্রতিষ্ঠান, এই সব শব্দগুলো কীভাবে এসেছে? সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কীভাবে এটি অ্যাভয়েড করে যান বা কীভাবে মন্তব্য করেন যে এটা সেনাবাহিনীর বিষয়? এটি বলে কি তিনি আসলে পাশ কাটাতে চাইলেন, নাকি অজানা কোনো কারণে তিনি নিজেই এ বিষয়ে মন্তব্য করতে চাইলেন না? আমরা জানি না। যেহেতু তিনি বলেছেন যেটি সেনাবাহিনীর বিষয়, তার মানে সরকার থেকে আলাদা। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও যে কথাগুলো বলেছেন, সেখানে তিনি বলছেন যে আজিজ আহমেদের উপরে যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটা বাংলাদেশের নির্বাচন পারপাস যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল তার আলোকে নয়। তার কারণ সেটি ছিল 3C ভিসা। আর এই নিষেধাজ্ঞাটি যে আওতায় করা হয়েছে তা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্রের। সত্য কথা, কিন্তু তিনি তো সরকারেরই কর্মকর্তা। আমি এই কথাটি এই জন্যই বলছি যে বাংলাদেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, সেটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের প্রতিরক্ষা বাহিনী কিংবা সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যত ধরনের প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে এখনও মানুষ বিশ্বাস করে, এখনও মানুষ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায়। যদিও কোনো কোনো ক্ষেত্রে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, এটা সত্য কথা, কিন্তু এখনও তো মানুষ
কথিত গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড তাতে বিরক্ত হয়ে কখনো কোনো মন্তব্য করে বসেন যে আর ভাল লাগছে না, সেনা শাসন আসুক। কেন বলেন? বিরক্ত হয়ে, অধৈর্য হয়ে, অতিষ্ঠ হয়ে, অথবা যে কোনো কাজ সরকারি পর্যায়ের সেগুলো নিয়ন্ত্রণের জন্য বা যে কোনো ঠিকাদারি কাজ, মানুষ তো এর মন্তব্যও করেন যে এই কাজগুলো সেনাবাহিনী করলে ভালো হতো। অর্থাৎ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত মানুষ আস্থা রাখতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, কালকের ভোর রাতের একটি খবর যেটি এখন বাংলাদেশ জুড়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরাও আলোচনা করছেন। সেটি হচ্ছে জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞার খবরটি আসলো এবং কেন যুক্তরাষ্ট্র এটি নিষেধাজ্ঞাটি আরোপ করলো, এবং এই খবরটি একেবারে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ম্যাথিউ মিলারের বিবৃতি আকারে। সেটি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সবচেয়ে অবাক কাণ্ড যে সাম্প্রতিক সময় ডোনাল্ড লু সফর করার পর সরকারি মহল যথেষ্ট উচ্ছ্বসিত ছিল। বলা হচ্ছিল যে নির্বাচন, মানবাধিকার, অন্য কোনো ইস্যু নয়, যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য। তারা অতীতে যেই ধরনের ইস্যু নিয়ে কাজ করেছে তাতে সরকার বিব্রত হয়েছে, সুতরাং এখন তারা আগামীতে সরকারের সঙ্গে কাজ করতে চায়। সুতরাং ডোনাল্ড লুর এই সফর মূলত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, এবং এটি বেশ জোরে সোরে ওবায়দুল কাদের বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তো রীতিমতো বলেছেন যে লু ঢাকা সফর করে যাওয়ায় বিএনপির মাথা ঘুরে গেছে, এমন মন্তব্য করেছেন। খুবই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটু ক্ষোভ, সেটাও তারা পাশাপাশি প্রকাশ করেছে, এটাও সত্য। বলছে যে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ পরোয়া করে না। তারপরে যুক্তরাষ্ট্রে যে শিক্ষার্থীদের উপর নিপীড়ন, সেগুলো ব্যাপারে তাদের জবাবদিহি করা উচিত। এই সমস্ত নানান রকম বক্তব্যের পরও শেষমেশ কিন্তু যেটি হয়েছে যে সরকারি মহল যথেষ্ট উচ্ছ্বসিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি। এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আবেগের অবস্থানই আছে। ওবায়দুল কাদের আবার বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই খবরটি কিভাবে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগের অবস্থানই আছেন, এরকম প্রশ্নও কিন্তু ওবায়দুল কাদের করেছিল। কিন্তু সাধারণের মাঝে একটা দোদুল্যমান ছিল যে নির্বাচন এইভাবে হয়ে গেল, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ আছে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নির্বাচন, মানবাধিকার, এগুলো হলো কথার কথা, তারা কিছু স্বার্থ উদ্ধার করতে চায়। কিন্তু ডোনাল্ড সফর করে যাওয়ার পরপরই, মানে মাত্র এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই এই নিষেধাজ্ঞায় একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে। মানব জমিন একটি রিপোর্ট করেছেন, সেখানে তারা বলছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটি এসেছে ভোর রাতে, তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়ে, ঘুম থেকে উঠে তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবরটি দেখতে পান। 2021 সালের 24শে জুন অবসরে যান। 2021 সালের 24শে জুন অবসরে যাওয়ার পর আজ 24-এর প্রায় জুন মাস সমাগত, মে মাসে। কিন্তু তারপরে দেখেন এত দিন তারা অনুসন্ধান করেছে, তথ্য প্রমাণ নিয়ে তারপরে তারা ফাইনালি ভিসা স্যাংশন জারি করেছে। সেখানে মাঝখানে ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে প্রতিটি পয়েন্টই জেনারেল আজিজ দৃঢ়তার সঙ্গে অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু আল জাজিরার যেই বক্তব্য, তথ্য, সেগুলো এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আবার কিন্তু সেটি প্রমাণিত হলো। আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমি যে কথাগুলো বললাম, এটা একটা অবান্তর। আল জাজিরাও এই ধরনের একটা অসত্য একটা অভিযোগ এনেছিল ইকুইপমেন্ট সেনাবাহিনীর ক্রয়ের ব্যাপারে, এ ধরনের। এখানে আমি সেটি দেখছি। আর আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম। খোঁজ নিয়ে দেখেন, আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়র বিজিবিতে কি আমি পারলে তাদেরকে লাইসেন্স করে দিতে পারতাম না কন্ট্রাক্টারি করার জন্য? আমি একটাও করে দিয়েছি কিনা, তাদের কারো কোনো বিজিবির কোনো লাইসেন্স আছে কিনা, বা তারা বিজিবিতে একটা কোনো কন্ট্রাক্ট নিয়েছে কিনা। সেনাবাহিনীর কন্ট্রাক্ট, যেগুলো মিলিটারি কন্ট্রাক্ট, এগুলো সাধারণত ডিজিডিপি কন্ট্রোল করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন ডিজিডিপিতে আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজনের কারো কোনো একটা লাইসেন্স আছে কিনা। আমি তো সেনাপ্রধান ছিলাম 3 বছর। আমি যদি ইনফ্লুয়েন্স করতাম, আমি করে দিতে পারতাম না তাদের কোনো লাইসেন্স আছে কিনা। অথবা আমি ডয়চে ভেলিতে এটাও বলেছিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আর যে রেস্ট্রিকশনটা দিয়েছে, রেস্ট্রিকশন মানে আমার এবং আমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের উপরে টু মানে এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, এটা আনফর্চুনেট। আমি এতটুকু বলব। আমি মনে করি আসলে আমি সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। আমি এমন কোনো কাজ করিনি। আমি আবারও জোর দিয়ে বলছি, আমি কিন্তু ডয়চে ভেলেতেও বলে এসেছিলাম যে আমি এখন অবসরে আছি, ইউনিফর্মে বাইরে আছি। যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন যে আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। এটা যদি কোনো একটা প্রমাণ
কেউ দিতে পারে, তার যে কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। তো সেটা 2021-এর অগাস্টে দিয়েছিলাম, আজকে হলো 2024-এর হলো মে, অনেক দিন হয়ে গেছে। আমার সে আত্মবিশ্বাস ছিল। তা আমি আবারও বলছি, আমি ডিজিবিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওটি, এবং এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।